অনেকগুলা মানুষের বাস্তব হাড্ডিগুলো আছে, রিয়েল কঙ্কাল। সো এটা দিয়ে সহজে আমরা বোঝাইতে পারি। সামনের দিকে যে অস্থিটা দেখা যাচ্ছে এটার নাম হলো স্টার্নাম। তারপরে হলো এইদিকে যে অস্থিগুলো আছে সেগুলো হলো পুরশুকা বা রিবস। দেখো স্টার্নাম, রিবস বা পুরশুকা। পিছনের দিকে যেটা আছে এটা হলো থোরাসিক ভার্টিব্রা বা থোরাসিক কশেরুকা। তাহলে থোরাসিক কশেরুকা, পুরশুকা আর হলো স্টার্নাম। দেখছো 3 ধরনের অস্থি পাচ্ছি। এই 3 ধরনের অস্থি মিলিতভাবে বক্ষপিঞ্জর গঠন করে, যেখানে আমরা থোরাসিক ভার্টিব্রা সম্পর্কে পড়েছি গত ক্লাসে। তো থোরাসিক ভার্টিব্রা না পড়লেও হবে, আমরা পড়বো পুরশুকা আর স্টার্নাম এইগুলা নিয়ে। তাহলে আমরা দেখো বক্ষপিঞ্জর, এটা আমরা এখানে আগে একটু লিখে নেই। স্টার্নাম, পুরশুকা ও থোরাসিক কশেরুকার সমন্বয়ে গঠিত। স্টার্নামের 3টা খণ্ড থাকে। দেখো এটা হলো ম্যানোব্রিয়াম, এটাকে বলি আমরা ম্যানোব্রিয়াম। ওকে, ম্যানোব্রিয়াম। এরপরে এই অংশটাকে বলা হয় দেহ বা বডি। নিচের অংশটাকে আমরা বলি জিফয়েড প্রসেস। দেখো জিফয়েড প্রসেস, এই যেখানে লেখা আছে জিফয়েড প্রসেস, এটা এই কালার কেন? এটা তরুণাস্থি থাকে, তরুণাস্থি নির্মিত। যখন বয়স বাড়তে বাড়তে ক্যালসিফাইড হয়ে এটা অস্থিতে রূপান্তর হয়। তো আমাদের এখানে যেটা আছে এটা হলো ম্যানোব্রিয়ামটা দেখা যাচ্ছে, যে ম্যানোব্রিয়াম, আর এটা হলো বডি। জিফয়েড প্রসেসটা নাই, তার মানে এটা তরুণাস্থি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে দেখো এখানে দুইটা এই যে গর্ত বা ইটো ইটো ছোট দাবানো বা অবতল অংশ আছে। এই যে দেখো সেই দুটো অংশের এখানে নাম লেখা আছে। একটা হলো ক্লাভিকুলার নস, এই যে ক্লাভিকুলার নস। আরেকটা আছে হলো এই যে যেখানে ক্লাভিকাল থাকে। আরেকটা আছে প্রথম প্রথম পরশুকা লাগানোর একটা ফাঁকা স্থান বা জায়গা থাকে, এই জায়গাটায় যেখানে প্রথম পরশুকাটা যুক্ত হয়, এই জায়গাটায় প্রথম পরশুকা বা রিবস। আর এটা এখানে যুক্ত থাকে ক্লাভিকল, যেটাকে আমরা বিউটি বোন বলে থাকি, দুই পাশে দুইটা। আর এখানে একটি গর্তযুক্ত জায়গা আছে, এই জায়গাটা, এই যে দেখো এই যে গর্তযুক্ত জায়গা, এটা আমরা হাত দিলেই বুঝতে পারবো, এখানে হাত দিলে একটা গর্তের মতো, এটাকে বলা হয় জুগুলার নস। ঠিক আছে, এটা মনে থাকে যেন। তাহলে আমরা স্টার্নামের এখানে যা যা লিখবো, ম্যানোব্রিয়াম এখানে লিখে রাখো, ম্যানোব্রিয়ামে জুগলার নচ থাকে। এই যে কথাটুকু জুগলার নস কোথায় থাকে, এটা হলো স্টার্নামের ম্যানোব্রিয়ামে। কথাটুকু আমাদের পরীক্ষার জন্য অনেক জরুরি। ঠিক আছে, আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে স্টার্নামের কোথায় জুগলার নচ, এই যেটা জুগলার নচ। ঠিক আছে, দরকার হলে হাতে ধরে দেখবা, এটা প্র্যাকটিক্যালি দেখবা, বাস্তব চিত্র মানে বাস্তব যেহেতু মানুষেরই হাড়, বুঝতে তোমাদের মনে থাকবে বা সুবিধা হবে দেখলে পারি। তো এখানে জুগলার নচ থাকে। আর হলো ম্যানোব্রিয়ামে ক্লাভিকল ও প্রথম পরশুকা যুক্ত থাকে, এই তো। আর বডি যেটা, এখান থেকে আমরা কি লিখবো? বডিতে দেখো দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা এখানে যুক্ত থাকে। তাহলে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত হওয়ার জন্য এখানে কিছু গর্তযুক্ত জায়গা থাকবে, ফ্যাসেট থাকবে। এই দেখো দ্বিতীয় থেকে 1, তারপরে 2, এখানে একটা আছে 3, 4, 5, 6, 7। গুনে গুনে তোমরা পাবা, নিশ্চয়ই এখানে পাবা 7টা ছোট ছোট গর্তযুক্ত জায়গা আছে, যেখানে 7 মানে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে এই বডিতে। তাহলে বডিতে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে। ওকে, আর জিফয়েড প্রসেস, তো জিফয়েড প্রসেস থেকে শুধুমাত্র লিখে রাখো যে এটা তো তরুণাস্থি নির্মিত হয়, আর পরিণত হলে পরে অস্থিতে রূপান্তর হয়। তাহলে জিফয়েড প্রসেস এটা হলো তরুণাস্থি নির্মিত, আর প্রাপ্তবয়স্কে অস্থিতে রূপান্তর হয়। আমরা যখন মেডিকেলে পড়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের মানে যে যে হাড়গুলা কিনেছিল মানুষের কঙ্কালগুলা, সেখানে জিফয়েড প্রসেসটা একটা দেখেছিলাম, অনেক লম্বা বড়। বৃদ্ধ বয়স্কে ওটা আরো স্পষ্ট বড় দেখা যায়, এখান থেকে বিচ্ছিন্ন থাকে না, একদম লাগানো থাকে। ঠিক আছে, মানে 7 নম্বর পরশুকা পর্যন্ত 7 একদম সরাসরি বডির সাথে যুক্ত আছে। কিন্তু এখানে একটু খেয়াল করো তো, যে 8,
9, 10 এরাও যুক্ত আছে, কিন্তু কিভাবে? একটা সবাই মিলিতভাবে, সম্মিলিতভাবে না, সম্মিলিতভাবে 7-এর সাথে যুক্ত হয়ে দেন 7 গিয়ে বডির সাথে যুক্ত হয়েছে। যেহেতু সম্মিলিতভাবে একটা বিশেষ অংশ গঠন করেছে, সেই অংশটার নাম হলো কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ গঠন করে যারা, তারা হলো অপ্রকৃত পর্ষকা। মনে থাকবে? তাহলে কোস্টাল আর্চ গঠন করলে কি পর্ষকা হবে? অপ্রকৃত পর্ষকা। এবং এরপরে দেখো 10-এর পরে 11, 12 পর্ষকা, এই যে 11 পর্ষকা, এটা 12তম পর্ষকা। এটা পর্ষকার না, ট্রান্সভার্স প্রসেস ভার্টিব্রার। এই যে 11, 12 পর্ষকা কোনোভাবেই কি এই স্টার্নামের সাথে যুক্ত হয়েছে? না, এই দুইটাকে বলবো ভাসমান পর্ষকা। তাহলে আমরা কয় ধরনের পর্ষকা পাবো? 3 ধরনের, প্রকৃত, অপ্রকৃত, ভাসমান। এটা লিখে রাখো। তাহলে 1 নম্বর প্রকৃত, অপ্রকৃত আর ভাসমান। তাহলে আমরা পর্ষকা 3 ধরনের পাইলাম। প্রকৃত পর্ষকা যারা, তারা সরাসরি স্টার্নামে যুক্ত। অপ্রকৃত, এটা সরাসরি স্টার্নামে যুক্ত নয়, কোস্টাল আর্চ গঠন করে স্টার্নামে যুক্ত থাকে। আর ভাসমান পর্ষকা, এরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কোনোভাবেই যুক্ত থাকে না, একদম ফ্লোটিং রিপস বলে থাকি আমরা। সেই ফ্লোটিং রিপস হলো সর্বশেষ দুইটা, 11 আর হলো 12তম পর্ষকা। আর কোস্টাল আর্চ গঠন করে কোন দুইটা ছিল? 8, হ্যাঁ 9, 10। তাহলে 8, 9, 10 এই পর্ষকাগুলা আর্চ গঠন করে সরাসরি যুক্ত, প্রথম থেকে শুরু করে কত? 7তম পর্ষকা, যাদেরকে বলবো আমরা প্রকৃত পর্ষকা। এইটুকু ছিল। হিউমেরাসটা আমাদের এখানে আছে, এই হিউমেরাসটা দেখিয়ে তোমাদের বুঝাই দিব। এটা মানুষের একদম বাস্তব হিউমেরাস। এই হিউমেরাসের গঠন দিয়ে বোঝানো সম্ভব আমাদের যে প্র্যাকটিক্যাল অংশ আছে। মানুষের সবচেয়ে দেহের সবচেয়ে বড় অস্থি, দ্যাট ইজ ফিমার। এই যে ফিমারের গঠন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো আমরা। তাহলে হিউমেরাস আর ফিমার এই দুটা গঠন পরীক্ষা আসতে পারে, এটা শিখবো আমরা। আর আর এই যে বক্ষস্থি চক্র, শ্রোণস্থি চক্র, এখানে আমাদের জাস্ট কিছু ল্যান্ডমার্ক জানতে হবে, যেগুলো আমাদের এমসিকিউতে আসে, সেগুলো তোমাদের আলাদা করে লিখে দিচ্ছি আমরা। তো উপাঙ্গিক কঙ্কালের প্রথমে আমরা লিখবো বক্ষ অস্থি চক্র, যেটা। সো উপাঙ্গীয় কঙ্কাল, এটার 1 নম্বর বক্ষস্থি চক্র। সো বক্ষস্থি চক্রের অস্থিগুলো একটু মনে আছে কিনা দেখো। বক্ষস্থি চক্র, এটার 2 ধরনের অস্থি নিয়ে গঠিত। অস্থি থাকে, একটা হলো স্ক্যাপুলা আর একটা হলো ক্লাভিকল। স্ক্যাপুলা এন্ড ক্লাভিকল। স্ক্যাপুলা থেকে তোমাদের একটু জানতে হবে যে স্ক্যাপুলার কি কি অংশ থাকে, স্ক্যাপুলা কোথায় থাকে এবং কি কি অংশ থাকে। এখান থেকে একটু দেখে নাও, আমি তোমাদের স্ক্যাপুলা দেখাচ্ছি। এই স্ক্যাপুলাটা আসলে মানুষের অনেক আগেকার হাড্ডি, তো একদম গোড়া গোড়া হয়ে গেছে, তারপরে এখানে তেলাপোকায় খেয়েছে। যে বেশি ইম্পর্টেন্ট অংশ 3টা, যেখানে বড় বড় দুইটা প্রবর্ধন আছে দেখো, দুইটা অনেক বড় বড় দুইটা প্রবর্ধন আছে। সবচেয়ে বড় যেটা এখান থেকে শুরু হয়ে এই দিকে সামনের দিকে চলে গেছে, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। অ্যাক্রোমিয়াল প্রসেস, প্রসেস মানে প্রবর্ধন, এটা তো পড়িয়েছি তোমাদের, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, যেখানে প্রসেস পাবে সেগুলো প্রবর্ধন। তো এটা অ্যাক্রোমিয়াল প্রসেস। আর এই সামনের দিকে এটাকে বলি কোরাকয়েড প্রসেস। তো অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকয়েড প্রসেস থাকে। আর সামনের দিকে এই যে এটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর। এটা ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখো। এই গ্লেনয়েড গহ্বরে হিউমেরাস, যেটা হিউমেরাসের এটা মস্তক, এই যে মাথা, হিউমেরাসের মস্তকটা গ্লেনয়েড গহ্বর এভাবে প্রবিষ্ট থাকে। এভাবে করে হাত হাত নাড়াচাড়া করো তোমরা, ঠিক আছে? এই যে, তাহলে গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক বসানো থাকে। এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা। আমরা এখানে বেশি কিছু লিখবো না, এখানে আমরা লিখবো স্ক্যাপুলাই, কোরাকয়েড প্রসেস, আরেকটা হলো ও অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে। এবং এখানে আরেকটা কথা মনে রাখবা, গ্লেনয়েড
গহ্বর থাকে যেখানে হিউমেরাসের মস্তক বসানো থাকে। হিউমেরাসের মস্তক বসানো থাকে, এতটুকু জানলে হলো। ক্লাভিকল এটা দেখতে ইটালিক এফ অক্ষরের মতো বাঁকা অস্থি, এর সাথে যুক্ত থাকবে একটা প্রান্ত, আর একটা প্রান্ত থাকবে হলো এই যে স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। তার মানে দুইটা প্রান্ত থাকে, একটা হলো এই স্টার্নাল ইন্ড, আর একটা হলো এই যে যেটা স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, স্ক্যাপুলার ইন্ড, দুইটা প্রান্ত আছে এটার। আর এখান থেকে অতটা কিছু লাগবে না। এই ক্লাভিকল দেখতে ইটালিক এফ অক্ষরের মতো বাঁকা অস্থি, এতটুকু মনে রেখো। আর এখানে স্টার্নাল এন্ড যেটা ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত থাকে, আর এটা অ্যাক্রোমিয়াল এন্ড, এটা স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। এইটুকু খালি মনে রাখলে হলো, ঠিক আছে? এখানে লাগবে না, একটু লিখে রাখো এটা, ইটালিক এফ অক্ষরের মতো বাঁকা অস্থি, এটা হলো ক্লাভিকল। আচ্ছা, এতটুকু শেষে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের আমরা জাস্ট শুধুমাত্র বক্ষস্থি চক্র দিলাম। শ্রোণী চক্র থেকে কিছু কথা লিখে দেই, তারপরে হাত আর পা পরে দিচ্ছি তোমাদের। শ্রোণী অস্থি চক্র, যে ইলিয়াম, দেন আছে ইস্ট্রিয়াম, আর হলো পিউবিস। তার মানে তিনটা খণ্ড থাকে শিশু অবস্থায়। এই তিনটা খণ্ড শ্রোণী অস্থি চক্রের তিনটা খণ্ড আলাদা থাকে। প্রাপ্তবয়স্কে অস্থিগুলা মিলিতভাবে একটা কমন অস্থি গঠন করে, এটাকে শ্রোণী অস্থি চক্র বলে থাকি আমরা। সেই শ্রোণী অস্থি চক্রে তাহলে তিন ধরনের অস্থি থাকবে, তিনটা অংশ, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এখন আমরা যে যে আমরা বসে থাকি যার উপরে, এটা হলো এই যে ইস্চিয়ালিন্ড, ইস্চিয়ামের উপরে আমরা বসে আছি। আর এই তিনটা অস্থি মিলিতভাবে একটা ফাঁকা গহ্বর তৈরি করেছে, এই গহ্বরকে আমরা বলি অ্যাসিটাবুলাম। তাহলে এটা হলো সেই শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্রের একটু খেয়াল করো, এটা কোথায় কোন দিকে থাকবে ধরার বেশ কিছু টেকনিক আছে। এই যে পিউবিস অংশটা, এটা সামনের দিকে থাকে, ইস্চিয়ামটা নিচের দিকে থাকবে কারণ এদিকে তো বসে থাকি। আর এই যে গর্তটা আছে এটা বাইরের দিকে থাকবে, আউটওয়ার্ডস, কারণ এই গর্তটার নাম মাত্র বলেছি তোমাদের অ্যাসিটাবুলাম। যে অ্যাসিটাবুলামের দেহের সবচেয়ে বড় অস্থি ফিমার, এর মধ্যে বসানো থাকে। এই যে দেখো অ্যাসিটাবুলাম নামক গহ্বরে ফিমার অস্থিটা বসানো। এভাবে আমরা মুভ করি, সামনে টানে বায়ে রোটেশন সব করা সম্ভব। এই যে তাহলে এটা কি, এটা কোটর না, এটা কি বলের মতো না? এটাকে বল ও কোটর সন্ধি বলি আমরা, 9-10-এ পড়ে আসছিলাম, বল ও কোটর সন্ধি। এটা হলো এই যে অ্যাসিটাবুলাম আর হলো ফিমারের মস্তকের সাহায্যে তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটুকু লিখবো যে শ্রোণী অস্থি চক্র তিনটি অংশ, ইলিয়াম, ইস্চিয়াম, আর হলো পিউবিস। আর এখানে শ্রোণী অস্থি চক্রে অ্যাসিটাবুলাম নামক গহ্বর থাকে, যেখানে অ্যাসিটাবুলাম থাকে, যেখানে ফিমারের মস্তক বসানো থাকে। এতটুকু জানলেই হবে, দ্যাটস এনাফ ইনশাআল্লাহ। আমাদের এখন যেটা পড়াবো সেটা হলো হাত এবং পায়ের অস্থিগুলা। হাত ও পায়ের অস্থি, হাত ও পায়ের অস্থি থেকে তোমাদের পরীক্ষায় যেটা আসে হিউমেরাস সবচেয়ে বেশি আসে, এটা হিউমেরাস, ঊর্ধ্ববাহুর অস্থি। আর হাতের অস্থিকে আমরা এখানে হাতের অস্থি যেটা, এই যে হাত, এটাকে 3 ভাগে ভাগ করা হয়, কার্পাল, দেন মেটাকার্পাল, এরপর ফ্যালাঞ্জেস, দেন ফ্যালাঞ্জেস মানে আঙ্গুলিগুলা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তোমরা দেখো ঊর্ধ্ববাহুর অস্থি, এটা আমরা পরে পড়াই দিচ্ছি, এখনই একটু পরে। ঊর্ধ্ববাহুর অস্থিটার নাম হলো
হিউমেরাস, হিউমেরাস। ওকে, তারপর সম্মুখ বাহু বলি আমরা, রেডিয়াস আর আলনা থাকে এখানে, রেডিয়াস আর আলনা, তার ঊর্ধ্ববাহু হিউমেরাস, সম্মুখ বাহু রেডিয়াস আলনা, হাতের অস্থি কার্পাল, এই যে এটুকু এখানে কিন্তু কবজি নির্মাণ করে কার্পাল, এটুকু হলো মেটাকার্পাল, আর আঙ্গুলিগুলো ফ্যালাঞ্জেস। ঠিক আছে, এখন হিউমেরাসটা এখান থেকে একটু ওভারভিউ করো, আমি তারপরে তোমাদের এখানে বাস্তব যেখানে হিউমেরাস আছে এটা দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো এখানে হেড আছে, একটু আগে পড়িয়াছি হেড, যেটা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। এরপরে দেখো নেক আছে, নেক দুই ধরনের, দেখো অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক, মানে অ্যানাটমিক্যাল গ্রীবা, সার্জিক্যাল গ্রীবা, কারণ দুর্ঘটনা এখানে ফাটল ধরে, আর এখানে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট ধমনী শিরা স্নায়ু এখান দিয়ে গমন করে, তাই অ্যানাটমিক্যাল অ্যান্ড সার্জিক্যাল। এখানে দেখো ডেল্টয়েড রিজ নামে একটা অংশ থাকে, ডেল্টয়েড রিজ এখান থেকে দেখিয়ে দিত আমাদের, যেখানে ডেল্টয়েড মাসেল যুক্ত থাকে, এই যেখানে ডেল্টয়েড রিজ, এখানে ঘষা 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 একটা জায়গা, ডেল্টয়েড মাসেল থাকে, এটা এখানে যুক্ত থাকে। এরপর নিচের দিকে দেখো, এইগুলাকে আমরা বলি এপিকন্ডাইল, দুই পাশের, তাহলে এই দুইটা হবে এপিকন্ডাইল, আর নিচের এই দুইটাকে আমরা বলি, এই দেখো লেখা আছে এপিকন্ডাইল, এপিকন্ডাইল। মাঝের যে ছিদ্রটা, সেই ছিদ্রটাকে আমরা বলি ওলেক্রেনন ফসা। আমি একটু ভুল বলেছিলাম, এটা হবে ওলেক্রেনন ফসা। কেন এটা ওলেক্রেনন ফসা? কারণ আলনার যে অস্থি, আলনার যে ওলেক্রেনন প্রসেস, আমি একটু দেখাই তোমাদের, এই দেখো এটা আলনার অস্থি, আলনা, এটাকে বলা হয় ওলেক্রেনন প্রসেস। শিখে রেখো ওলেক্রেনন প্রসেস। এই হিউমেরাসের যে ওলেক্রেনন ফসা আছে, এই যে ফসা, এর এখানে এসে যুক্ত হয়, দেখো ওলেক্রেনন প্রসেস, ওলেক্রেনন ফসা, এর ভিতরে গিয়ে দেখো বন্ধন গঠন করে, এই দেখো করেছে না, দেখছো স্পষ্ট একটা বন্ধন গঠন করেছে, দেখা যাচ্ছে, এভাবে করে চলতে থাকে, তখন এভাবে করে, এভাবে করে মুভ হয়, এভাবে করে, হ্যাঁ এটুকু। তাহলে আমরা এখানে লিখলাম ও এই যে এপিকন্ডাইল, আর এই যে ফাঁকা স্থানটুকু, ফাঁকা জায়গা, ওলেক্রেনন প্রসেস এর মধ্যে গিয়ে ঢুকে, এর জন্য এটাকে বলবো ওলেক্রেনন ফসা। ওলেক্রেনন ফসা, এই তো এইটুকু। তাহলে এটা হলো হিউমেরাস। হাতের অস্থি তোমাদের এখানে লিখে রাখছি, দেখো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তো কার্পাল অস্থি কয়টা থাকে, মেটাকার্পাল কয়টা থাকে, ফ্যালাঞ্জেস কয়টা থাকে? ফ্যালাঞ্জেসে অস্থি কয়টা করে আছে, যে দেখো তিনটা করে খণ্ড না, তাহলে 3 4 12 13 14টা, এই বৃদ্ধাঙ্গুলোতে দুইটা, তাহলে 14টা। ফ্যালাঞ্জেসের অস্থি সংখ্যা 14টা। কার্পাল অস্থি যে 8টা, এটার নাম তোমাদের অ্যাডমিশন টেস্টে অনেকবার আসবে, এটা মানে আসে, ইনভ্যারিয়েবলি আসে, এটুকু মুখস্থ করতে হবে, এমবিবিএস অ্যাডমিশনে আসে এটা, কার্পাল অস্থিগুলার নাম। কার্পাল অস্থিগুলার নাম দেখো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, ছন্দটা একটু খেয়াল করো, ছন্দটা আমরা এখানে লিখতেছি যে she looks too pretty, দেখো নামটা হবে, আমি এখানে লিখতেছি ছন্দটা, হ্যাঁ এদিক দিয়ে লিখতেছি, she looks too pretty, try to catch her, মানে সে খুবই অমায়িক, মানে সুন্দর, তাই তাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তোমাদের ধরে রাখা লাগবে না, কারণ এটা তো তোমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, she looks too pretty, try to catch her। তো এখন এসে কি হবে, এসে হলো স্ক্যাফয়েড, এলে কি হবে লুনেট, টিটে ট্রাইকুয়েন্ট্রাল, ট্রাইকুয়েট্রাল, পিতে পিসিফর্ম, আর টিতে হলো ট্রাপিজিয়াম, ট্রাপোজয়েড, সিতে হলো ক্যাপিটেট, এইচে হলো হ্যামেট। তাহলে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপোজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই যে দেখো স্ক্যাফয়েড, এই যে নিচেরটা, তারপরে লুনেট লিখছিলাম তাই না, এই যে লুনেট, এই যে ট্রাইকোয়েট্রাম,
ট্রাইকোয়েট্রালও লিখতে পারো, পিসিফর্ম। এই যে তারপরে দেখো ট্রাপোজিয়াম, এই যে ট্রাপেজিয়াম, এরপর দেখো ট্রাপেজয়েড, এরপরে আছে ক্যাপিটেট, এরপর এখানে আছে হ্যামেট, ডাকটা দেয়া নাই, হ্যামেট। এই মোট কবজির অস্থিগুলা। তারপরে এগুলো মেটাকার্পাল, ওদিকে আছে ফ্যালাঞ্জেস, ওগুলোর নাম পড়তে হবে না, সবগুলোর নামই মেটাকার্পাল, সবগুলোই ফ্যালাঞ্জেস। তাহলে তো আমাদের কার্পাল অস্থিগুলো ভালো করে মুখস্থ করতে হবে। সেম আমাদের পায়ের যে টার্সাল অস্থি, এটাও অনেক জরুরি। তাহলে পায়ের থেকে টার্সাল অস্থিগুলো সহজ ছন্দ দিয়ে মনে রাখা যায়। আমি এখনই তোমাদের লিখে দেখাচ্ছি। তোমাদের থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে যেটা, সেটা হলো হিউমেরাস। তো আমরা পড়লাম, সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। তাহলে ফিমারের গঠন তোমাদের পরীক্ষায় আসবে। ফিমারের গঠন, ফিমারের গঠনটা তোমরা একটু লিখে রাখো, এটা তোমরা একটু পড়ে নিবা, SW থাকো। আমি ফিমারটা দেখিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো এই যে বড় অংশটা, এটাকে বলি মস্তক। হিউমেরাসের ক্ষেত্রেও কিন্তু আমরা মস্তক বলেছিলাম, এই যে মস্তক, মস্তকে মস্তকে মারামারি, এটা হলো মস্তক। তারপরে মস্তকের নিচেই থাকে গ্রীবা, মাথা থাকলে ঘাড় থাকবে, এটা হলো গ্রীবা। ঠিক আছে। এবং এখানে দেখো বড় একটা উঁচু জায়গা আছে, এটাকে বড় ট্রোকেন্টার বলি। কিন্তু হিউমেরাসের ক্ষেত্রে কি বলছিলাম? টিবারকল, বড় টিবারকল, ছোট টিবারকল। এটাকে বড় ট্রোকেন্টার, আর এটাকে বলবো ছোট ট্রোকেন্টার, যেটা বড় ট্রোকেন্টার, ছোট ট্রোকেন্টার। এরপর দেহ, এটাকে দেহ। নিচের দিকে দুই পাশের দুইটাকে বলে আমরা এপিকন্ডাইল, আর নিচেরটা হবে আন্তঃকন্ডাইলার নচ। আমি যেটা হিউমেরাসে বলেছিলাম ভুল ছিল, এটা ছিল হলো ওলেক্টেনন ফসা। তাহলে এটা হলো আন্তঃকন্ডাইলার নচ, দুইটা এপিকন্ডাইল। ঠিক আছে। আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি হলো এই যেটা ফিমার। তারপরে তার নিচে, ফিমারের নিচেই থাকে হলো টিবিয়া, এই যে টিবিয়া অংশগুলো একটু দেখো, অতটা জরুরি অংশ না এখানে। তারপরে থাকে ফিবোলা। ফিবোলা দেখতে লম্বা যষ্ঠির মতো অস্থি। যষ্ঠির মতো মানে হলো এইটা, এই যে লাঠির মতো চিকন, ফিবোলা। এখন তোমাদের যে পায়ের নিচের যে পায়ের অস্থি, আমরা হাতের গুলো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস বলেছিলাম, পায়েরটা বলবো টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল অস্থিগুলোর নাম লিখে তোমরা চলে যাও, এটা খুব জরুরি। তোমাদের পরীক্ষাটা আসবে যে টার্সাল অস্থি, এটার আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। পায়ের ছন্দ করে না, টার্সাল অস্থির ছন্দটা হলো, টার্সাল অস্থি কোনগুলো? এগুলো কিন্তু মেটাটার্সাল, এইটা ফ্যালাঞ্জেস। মেটাটার্সাল এখানেও 5টা, ফ্যালাঞ্জেস কয়টা আছে? ফ্যালাঞ্জেসের সংখ্যা হলো, হ্যাঁ 14টাই হয়, 14টা না? হ্যাঁ নাকি এই যে এখানেও 2টা আছে, 14টা না? একটা কম আছে এখানে, তো কম আছে নাকি? 14টাই তো হওয়ার কথা, 14টাই আছে, কিন্তু একটা অস্থি কম আছে টোটালি। এই যে টার্সালের ওইখানে একটু একটা কম আছে, সেই একটা ফিল আপ করবে হলো আমাদের প্যাটেলা, যেটাকে বলি সিসাময়েড অস্থি। প্যাটেলা মানে গিরার যে বাটিটা, সিসাময়েড অস্থি, কারণ এটা তৈরি হয়েছে মাংসপেশির টেন্ডন থেকে, যার কারণে এটাকে সিসাময়েড অস্থি বলা হয়। তো টোটাল অস্থি হাত আর পায়ে, হাতেও 60টা অস্থির সংখ্যা টোটাল, হাতে পায়েও 60টা আছে। ঠিক আছে। এখন টার্সাল অস্থি এখানে দেখো নামগুলো আছে, ক্যালকেনিয়াস, কিবয়েড, ট্যালাস, নেভিকুলার, তারপরে কুনিফর্ম। এই তিনটা কুনিফর্ম আছে, দেখো তিনটাকে কুনিফর্ম বলা হয়। এটাকে মিডিয়াল কুনিফর্ম বলা হয়, তারপরে ইন্টারমিডিয়েট কুনিফর্ম, এরপর আছে ল্যাটারাল কুনিফর্ম। এখন আমরা একটা সহজ ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হলো এই যে কাকার টানে 3 কাকি। দেখো কাকার টানে 3 কাকি, এই ছন্দ দিয়ে তোমরা মনে রাখবা। তো প্রথমে দেখো কাকার টানে 3 কাকি, প্রথমে দেখো ক্যালকেনিয়াস, এরপরে আরেকটা কতে হলো কিবয়েড, টতে হলো ট্যালাস। আসতেছো, ইন্টারেস্টিং না? আচ্ছা 3 টাকা কি একটাই পারে না? আচ্ছা এটা হলো এই 3 কাকিতে কি জানো, 3টি কুনিফর্ম, 3টা কুনিফর্ম। এই 3টা কুনিফর্ম, ক্যালকেনিয়াস, কিবয়েড, ট্যালাস, 3টা কুনিফর্ম। তাহলে কয়টা অস্থি হলো? 3, 4, 5, 6, 6টা না মোট? ক্যালকেনিয়াস, কিবয়েড, ট্যালাস, 3টা কুনিফর্ম। আরেকটা আছে তো, এই যে দন্তের ন আছে, দন্তের নতে হলো নেভিকুলার। এবার হলো যে তাহলে টোটাল অস্থি আছে 3, 4, 5, 6, 7টা। আমরা কার্পাল অস্থি কয়টা পড়েছিলাম? 8টা, তাই না? এখানে 7টা, একটা কম আছে না? সে একটা এসে আবার ফিল আপ হবে, টোটাল 60টা যদি হয়, সেটা ফিল আপ হবে ওই প্যাটেলা, অর্থাৎ গিরার যে বাটি, ওটাকে আমরা বলেছিলাম সিসাময়েড অস্থি। এই ছিল তোমাদের অস্থি রিলেটেড আলোচনা। এটুকু যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এমসিকিউতে 100% কমন থাকবে। থ্যাংক ইউ। তোমরা অফলাইনে জয়েন করতে পারো যারা জয়েন করতে চাও।